আছে? জি আচ্ছা, গতদিন আমরা এই অঙ্কটা করতে করতে তো বোধহয় কমপ্লিট করতে পারিনি, তাই না? গতদিন এই অঙ্কটা কমপ্লিট করা হয়েছিল না। চলো আজকে এই অঙ্কটা আগে কমপ্লিট করি। আচ্ছা, তো এখানে কি বলা ছিল অঙ্কটাতে, যে হচ্ছে একটা ছাত্রাবাসে 50 জন ছাত্রের চার দিনের খাদ্য মজুদ আছে। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলো তো, আহ নওরিন, শুনতে পাচ্ছ? নওরিন? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এই যে একটা ছাত্রাবাসে 50 ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, এই লাইনটা তো বোঝো, গতদিন বুঝিয়ে দিয়েছিলাম এটা। 4 দিনের খাদ্য মজুদ আছে বলতে কি বোঝায়? জি আচ্ছা, তাহলে আমাকে বলো তো, একজন ছাত্রের দিনের খাদ্য মজুদ আছে, কি করব? জি স্যার। আমি বললাম যে 50 জন ছাত্রের, আচ্ছা, 50 জন 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম যে একজন ছাত্রের তাহলে কত দিনের খাদ্য মজুদ আছে, আমাকে এটা বলো। নওরিন বলো। নওরিন, শুনতে পাচ্ছ? জি বলতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি একটু বলো, কি করতে হবে আমাকে সেটা বলো। এখানে কি করতে হবে আসলে? এখানে আমি কি করব? কতর সঙ্গে কত ভাগ। ভাগ করব? ভাগ করব? কেন ভাগ করব আমাকে জি সেটা বোঝাও আগে। কারণ এখানে 50 জন ছাত্রের না ছাত্রের খাদ্য মজুদ করতে হবে। এখন একজন ছাত্রের খাদ্য মজুদ করতে হবে, এটা তো কম হবে, তাই ভাগ করতে হবে। কম হবে? আচ্ছা, তুমি একটু চিন্তা করো তো, ধরো, আচ্ছা তুমি আমাকে এটা আগে বোঝাও যে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে বলতে কি বোঝায়। গতদিন কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। ইয়া, শুনতে পাচ্ছ? ফারজানা? ফারজানা? জি স্যার। আচ্ছা, এখানে কি করতে হবে আমাকে বলো তো। একজন ছাত্রের যদি আমি কতদিনের খাদ্য মজুদ আছে বের করতে চাই, তাহলে আমার কি করা লাগবে? ভাগ না গুণ? আর ভাগ করলেও বা গুণ করলেও কার সাথে কি ভাগ করবো? ভাগ করব। আচ্ছা, হ্যাঁ এখানে আসলে গুণ করব। স্যার 200 স্যার। কেন? 200 নিতে। হ্যাঁ, ওটাই বুঝাচ্ছি। দেখো, ধরো স্যার পাইছেন না? আহ আহ, হুম, পাঠাইছি, পাইছেন নাকি দেখেন কিছু তো। বললো ইন্দ্রনীল। আচ্ছা, ওটা আমি পরে চেক করছি, তুমি ক্লাসে মনোযোগ দাও এখন। ওটা সমস্যা নেই, আমি পরে চেক করবো। ধরো একটা ছাত্রাবাসে 3 জন ছাত্র আছে। সেদিনকার উদাহরণ দিই, রহিম, করিম আর জব্বার। এইটা 3 জন ছাত্র আছে ধরো একটা ছাত্রাবাসে, ঠিক আছে? এখন এই 3 জন ছাত্র তো প্রত্যেক দিনই কিছু খাবার খাওয়া লাগবে, তাই না? তো এখন ধরো কথার কথা, এই ছাত্রাবাসে এদের জন্য 4 দিনের খাদ্য। স্ক্রিন দেখা যায় না, বাকিরা দেখতে পাচ্ছ? জি স্যার, লেখা দেখা আচ্ছা, যায় না। তাহলে দেখা যাচ্ছে, বাকিরা দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তোমার একটু নেট প্রবলেম, একটু দেখো নেটটা ঠিক করা যায় নাকি। নেট প্রবলেম তোমার। আইফোন আচ্ছা, শেষ করে বলেন। হ্যাঁ, আচ্ছা, ধরো একটা ছাত্রাবাসে 3 জন ছাত্র আছে, রহিম, করিম, জব্বার, ঠিক আছে? এখন 4 দিন, ধরো এদের এই রহিম, করিম, জব্বার 4 দিনের খাদ্য মজুদ আছে, এইটা দ্বারা আসলে কি বোঝায় আমাকে আগে সেটা বলো তো।
এটা বলো হচ্ছে ফারজানা বলো তো। জি স্যার, আবার বলবেন? হ্যাঁ আচ্ছা, আমি বললাম যে এই রহিম করিম জব্বার তিনজন তো ছাত্র আছে একটা ছাত্রাবাসে, ঠিক আছে? এখন এই তিনজন ছাত্রর জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে, এটার অর্থটা কি? আমাকে আগে সেটা বোঝাও। 4 দিনের খাদ্য, এটা আমি গতদিন বলেছি কিন্তু। বলো। স্যার বলি, হ্যাঁ বলো, আচ্ছা বলো ইন্দ্রনীল। রহিম করিম জব্বারের 4 দিন খাদ্য মজুদ আছে, মানে 3 জন ছাত্রের 4 দিনের খাবার আছে তা বুঝাচ্ছে। হ্যাঁ ধরো এখন হ্যাঁ ইন্দ্রনীল একটা ঠিক আছে। ধরো কথার কথা রহিম, রহিমের তো ধরো প্রত্যেকদিন খাদ্য প্রয়োজন বেঁচে থাকার জন্য, তাই না? তো এ 4 দিনের ধরো, আমি এই যে গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম না, যে এখানে প্রত্যেকটা ছাত্র ধরো ধরে নাও কথার কথা 1 কেজি করে ভাত খায়, বলেছিলাম না এই উদাহরণটা যে 1 কেজি করে ভাত খায়। তাহলে জি 4 দিনের স্যার। যদি রহিমের খাদ্য মজুদ রাখতে চাই, তাহলে আমাকে কত কেজি খাদ্য রাখতে হবে? 4 কেজি ভাত রেখে যেতে হবে, মানে প্রত্যেকদিন 1 কেজি করে ভাত খায়। এটা বলিনি গতদিন? আমরা অঙ্ক করার ক্ষেত্রে সবসময় ধরে নিব যে প্রত্যেকে সমান পরিমাণ খাদ্য খায় প্রতিদিন। অর্থাৎ রহিম যদি 1 কেজি খাদ্য খায়, করিমও 1 কেজি খাবে, জব্বারও 1 কেজি খাবে। যদিও এটা খাদ্যের হিসাব তোমাদের বইয়ে দেওয়া নাই, তবে বোঝানোর জন্য আমি খাদ্যের হিসাবটা বলছি। তার মানে রহিমকে যদি আমি 4 দিনের জন্য খাবার দিতে চাই, কারো একটা মাইক থেকে শব্দ আসছে, মাইক্রোফোন থেকে, তোমরা একটু মিউট করো। আচ্ছা, রহিমের যদি এখন আমি 4 দিনের খাবার রাখতে চাই, ধরো রহিম কথার কথা প্রত্যেক দিন 1 কেজি করে ভাত খায়, 4 দিনের জন্য যদি ওর খাবার রাখতে চাই, তাহলে কত কেজি খাবার রেখে যাওয়া লাগবে আমাকে? 4 কেজি ভাত না, তাই না? বাকিটা বুঝেছো কি? ফারজানা, তারপর হচ্ছে ইয়া নওরিন, নাজিহা, বুঝেছো? জি স্যার। বোঝা গেছে কি? জি আচ্ছা, তাহলে এখন ধরো এই যে 3 জনের 4 দিনের খাদ্য মজুদ আছে, এই জিনিসটা এবার বলতো হচ্ছে নাজিহা বলতো এই জিনিসটা কি বোঝাচ্ছে? যে 3 জনে, যে রহিম করিম জব্বারের 4 দিনের খাদ্য মজুদ আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? নাজিহা বলো। ওদের ওদের 4 দিনের খাবার খাওয়ার জন্য খাবার আছে। হ্যাঁ, অর্থাৎ 3 জন মিলে যাতে খেতে পারে 4 দিন ধরে, এই রকম পরিমাণ খাবার মজুদ আছে। এখন আমাকে বলো, আমি যদি এই লাইনটা লিখি, 3 জনের, কারো একটা মাইক থেকে নয়েজ আসছে প্রচুর, একটু মিউট করো। 3 জনের 4 দিনের খাদ্য মজুদ আছে, ঠিক আছে? বাকিটুকু আর লিখলাম না, এই মজুদ আছে এটুকু আর লিখলাম না। এখন তাহলে আমাকে চিন্তা করে বলো তো, 3 জনে যে খাবারটা 4 দিনে খাবে, একজনে কি সে খাবারটা বেশি দিনে খাবে না কম দিনে খাবে? 3 জনের জন্য 4 দিনের খাবার দেওয়া আছে, তাহলে একজন সে খাবারটা বেশি দিনে খাবে নাকি কম দিনে খাবে? এটা চিন্তা করে বলো। বেশি দিনে। তাহলে আমি একটা কথা কি বলেছিলাম, যে ঐকিক নিয়মে যখনই বেশি হবে কোনো একটা জিনিস, আমি দেখতে পাচ্ছি যে এখানে তো আমি কত দিনে শেষ করবে, এই 3 জনের খাবারটা তো একজন যদি শেষ করতে চায়, তাহলে তো এই অবশ্যই 4 দিনের বেশি দিন ধরে খাবে, তাই না? তাই কি না? এই 3 জি জনের স্যার। খাবার জি এই স্যার। একজন যদি খেতে যায়, তাহলে এ তো অবশ্যই 4 দিনের বেশি সময় লাগিয়ে দিবে, তাই না? তাহলে এখানে কি খাওয়ারের সময় বেশি লাগাচ্ছে সে, একজন যদি খায়? জি স্যার। তাহলে এখানে কি হবে? গুণ হবে না ভাগ হবে? গুণ হবে। হ্যাঁ, নাজিহা, নওরিন, বুঝেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কত হবে বলো তো? একজনের কত দিনের খাদ্য মজুদ আছে বলো? নওরিন বলো, কত দিনের মজুদ আছে? 3 জনের 4 দিনের খাদ্য যদি মজুদ থাকে, তাহলে হ্যাঁ 12 দিনের। কেন? আমি 3 আর 4 গুণ করব, ঠিক আছে? 12 দিনের। জি এবার যদি আমি বলি 4 জনের কত দিনের খাদ্য মজুদ আছে, এটা বলবা হচ্ছে কাকে ধরবো? নওরিন বলো তো।
4 জনের কতদিনের খাদ্য মজুদ আছে? তাহলে এবার 48 দিনের। কিভাবে, কেন? এবার চিন্তা করে তুমি বলো তো, একজন যে খাবারটা 12 দিন ধরে খাবে, 4 জন যদি সেই সেম খাবার তো চেঞ্জ হয়নি আসলে, 3 জনেও এই 4 দিনে যে পরিমাণ খাবার খাচ্ছিল, একজনকেও সে পরিমাণ খাবার খাওয়ার জন্য দেওয়া হলো, সে 12 দিনে শেষ করছিল। ওই পরিমাণ খাবারটাই যদি আবার 4 জন খায়, তাহলে কি বেশি দিনে খাবে না কম দিনে খাবে? কম দিনে। তাহলে এখানে কি হবে? তাহলে তুমি বললা কেন যে হচ্ছে 48, তুমি গুণ করলা কেন? তাহলে কি হবে বলো তো, কত হবে তাহলে এবার বলো। 3 দিনে। 3 দিনে। বুঝে বললা না না বুঝে? বাকিরা সবাই বুঝেছো? বুঝেছি। সবাই? ইন্দ্রনীল, জি নাজিহা, ফারজানা, তারপর হচ্ছে নওরিন। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কোথায় গেছে? আচ্ছা, এবার আমরা বইয়ের অঙ্কটা দেখি চলো। এখন ও আচ্ছা, গ্রাফের মাধ্যমে জিনিসটা একটু দেখাই, গ্রাফ বলি কেন, ছবির মাধ্যমে, ছবির মাধ্যমে জিনিসটা একটু দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। এই যে ছবির মাধ্যমে আঁকানোর জন্য আমরা প্রথমে কি করবো, এইভাবে একটা আগে দাগতে একটা বক্স করব। আচ্ছা, আমাদের মানুষ কয়জন ছিল? 3 জন, রফিক, করিম আর জব্বার। আচ্ছা, তাহলে আমি যদি লিখি, আচ্ছা ভাগ করে আগে, মানুষ যেহেতু 3 জন, তাহলে আমরা এই ছবিটাকে কয় ভাগে ভাগ করব বলো তো? 3 ভাগে। বাকিরা কয় ভাগে? বাকিরা বলো। 3 ভাগে ভাগ করবো না, কারণ আমাদের তো রহিমের জন্য একটা ঘর দরকার, করিমের জন্য একটা ঘর দরকার, আর হচ্ছে জব্বারের জন্য একটা জি। ঘর দরকার, তাই না? তাহলে এখন আমাকে বলো তো, এই যে লম্ব ভাবে বা মানে উপর থেকে নিচ পর্যন্ত কয় ভাগে ভাগ করবো? এটা তো আমরা রহিম করিমের জব্বারের জন্য 3 ভাগে ভাগ করলাম, কিন্তু উপর থেকে নিচে কয় ভাগে ভাগ করবো বলো তো কেউ? ইন্দ্রনীল বাদে যে কোনো একজন বলো। ফারজানা বলো তো। হ্যাঁ, কি বললো ইন্দ্রনীল? ফারজানা 3 ভাগে। আছো তো? উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে কয় ভাগে ভাগ করব? গতদিন আমি কি দেখালাম? আমরা তো এই ছবিটাকে প্রথমে একটা বক্স আঁকিয়ে নিলাম, প্রত্যেকটা ছবি তো আমরা বক্স আঁকিয়ে নিয়ে করছি, তাই না? তো প্রথমে তো আমরা এটাকে 3 ভাগে ভাগ করলাম, কারণ কি? খাবারটাকে 3 ভাগে ভাগ করলাম, তার কারণ এই বক্সটা দ্বারা আসলে কি হলো তোমার? এক সেকেন্ড। আচ্ছা যাই হোক, যেটা আছে থাকুক, লেখা গেলেই হলো, লেখাও তো যায় না। এক সেকেন্ড। আচ্ছা, রাখবা, কে দেখছি। এই ধরো এই ছবিটা দ্বারা আসলে কি বোঝানো হয়, যে কত মোট কতটুকু খাদ্য মজুদ আছে, তাই না? গতদিন আমরা যখন হচ্ছে দামের অঙ্কটা করলাম, যে তোমাদেরকে বই দেখাই তাহলে সুবিধা হবে, দেখো গতদিন যখন আমরা এই ইয়ার অঙ্কটা করলাম, এই রং করার অঙ্কটা, এখানে তো বেশি বড় দেওয়া আছে, আচ্ছা দেখি। হ্যাঁ, এই যে এটা রং করার অঙ্ক ছিল না, যে দেয়াল রং করার অঙ্ক, তাই না? এই জি পুরা স্যার। যে ঘরটা, এই পুরা বক্সটা, এটা কি পুরা দেয়ালটাকে বোঝাচ্ছিল না? সেটাকে আমরা 6 জন কাজ করছে বলে এই 6টা ভাগে ভাগ করে নিয়েছিলাম, এবং তারা 9 দিনে কাজটা সম্পূর্ণ করেছিল বলে উপর থেকে নিচ পর্যন্ত 9টা ভাগে ভাগ করেছিলাম। গতদিন তো এটা আমি বুঝিয়েছিলাম, তাই করিনি কি? এই পুরা টোটাল বক্সটা দ্বারা হচ্ছে দেয়ালটাকে বোঝাচ্ছিল না? গো সেই দেয়াল, এই ইন্দ্রনীল,
মাইকটা একটু মিউট করো। এই গোটা বক্সটা দ্বারা কি আমি গতদিন বলিনি, গতদিন করে দেখালাম না? এটা করে দেখাইনি, এর চেয়ে ছোট দেখিয়েছিলাম, কিন্তু দেখালাম না যে পুরো ওয়ালটাকে কয়জন রং করছে? এই যে এভাবে দেখিয়েছিলাম। বলো। এগুলো তো কয়জন স্যার? হ্যাঁ করেছি, কিন্তু ওরা বলতে পারছে না। তাহলে আচ্ছা, বাকিরা যারা, এই যে পুরো বক্সটা দ্বারা কি বোঝাচ্ছে? যে মোট কতটুকু খাদ্য মজুদ আছে, তাই না? ওয়ালটা রং করার কথা চিন্তা করো, দেয়াল রং করার কথা চিন্তা করো, যে এই বক্সটা দ্বারা কি বোঝাচ্ছিল? সম্পূর্ণ দেয়ালটা, তাই না? সেই দেয়ালটাকে 3জন রং করছিল, রহিম, করিম, জব্বার বলে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম গতদিন। মনে করে দেখো। আচ্ছা, যিনি, আমি আগে আঁকাই পুরোটা, দেখো আজকের অঙ্কটা দেখো। দেখো, প্রথম ভাগে যদি আমি দিই রহিম, রহিমের প্রথম দিনের খাদ্য, একইভাবে রহিমের দ্বিতীয় দিনের খাদ্য এটা, একইভাবে তৃতীয় দিনের খাদ্য, চতুর্থ দিনের খাদ্য। এইবার যদি লিখি করিমের প্রথম দিনের খাদ্য, এটা 4 দিন। আচ্ছা, আমাকে বলো তো যে মোট, ধরো এই যে নিচে যদি যাই একটু, 50 জন লোক না, আমি কি বলেছিলাম অঙ্কটাতে? এখানে তো বইয়ের অঙ্কটা একটু আলাদা। দেখো, আমি কি বলেছিলাম? যে রহিম, করিম, জব্বারের 3জন ব্যক্তি, রহিম, করিম, জব্বার 3জন ছাত্র, তাদের 4 দিনের খাদ্য মজুদ আছে, তাই না? জি। আচ্ছা, 4 দিনের খাদ্য যদি তাদের মজুদ থাকে, তার মানে মোট একটা, ধরো কথার কথা, কিছু একটা মোট একটা খাদ্য ছিল না, আবার চলে আসছে কথা। মোট ধরো 10 কেজি ছিল, ধরো কথার কথা, রহিম, করিম, জব্বারের খাওয়ার জন্য 4 দিনের জন্য হচ্ছে 12 কেজি ভাত রেখে গেছি আমি। এটা কি মোট খাদ্যটা না? 12 কেজি আমি ধরে নিলাম এটা, যে রহিম, করিম, জব্বার 4 দিনে 12 কেজি ভাত খায় মোট। 3জন মিলে 4 দিনে 12 কেজি ভাত খেতে পারে। এ পর্যন্ত বুঝেছো কি? আগে সেটা বলো। জি স্যার। না, আচ্ছা, জি 12 স্যার। কেজি যদি 4 দিনে খায়, তাহলে আমাকে বলো এই 12 কেজি খাদ্য কি তারা একদিনে খেয়ে নিচ্ছে, বা একজনে খাচ্ছে কি? সেটা আগে বলো। এই 12 কেজি খাবারটা কি একজনে খাচ্ছে, বা একদিনে শেষ করছে? একদিনে তো শেষ করছে না আসলে, বা একজনেও খাচ্ছে না। 3জন মিলে 4 দিনে এই 12 কেজি খাদ্যটা শেষ করছে, তাই না? জি। আচ্ছা, তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে একজন ব্যক্তি, কথার কথা রহিম, একদিনে কতটুকু খাচ্ছে আসলে? রহিম একদিনে কতটুকু খাচ্ছে? রহিম একদিনে আসলে 1 কেজি খাদ্য গ্রহণ করছে না। জি স্যার। কেন 1 কেজি খাদ্য, সেটা আমাকে বলো। 1 কেজি খাদ্য কেন? কারণ যদি তুমি চিন্তা করো, 1 কেজি খাদ্য যদি সে একদিনে গ্রহণ করে, 4 দিনে তাহলে সে কত কেজি খাদ্য গ্রহণ করবে? নওরিন বলো তো। 4 কেজি। 4 কেজি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা রহিমের হিসাবটা পেয়ে গেলাম, যে রহিম হচ্ছে 4 দিনে 4 কেজি খেয়েছে। একইভাবে করিমও তো তার মানে 4 দিনে কত কেজি খাবে? নাজিহা বলো তো। জি স্যার। আমাকে বলো যে রহিম যদি 4 দিনে 4 কেজি খাদ্য গ্রহণ করে, তাহলে করিম 4 দিনে কত কেজি খাদ্য গ্রহণ করবে? 4 কেজি। 4 কেজি, হ্যাঁ। জব্বার কত কেজি করবে তাহলে? জব্বারও একইভাবে 4 কেজি করবে। এইভাবেই তো আসলে 12 কেজি খাদ্য গ্রহণ করছে, তাই না? জি। আচ্ছা, এখন এই যে 4 কেজি খাবারটা, হ্যাঁ কিছু বলবা? আচ্ছা, এই 4 কেজি খাবারটা রহিম কি একদিনে খেয়ে নিচ্ছে? সেটা আমাকে বলো আগে। না। না, একদিনে কিন্তু খাচ্ছে না, সে 4 দিনে খাচ্ছে। প্রথম আমার যে 12 কেজি
ছিল খাদ্যটা, সেটাকে আমি 3টা ভাগে ভাগ করলাম। 4 কেজি রহিমের জন্য, 4 কেজি করিমের জন্য, 4 কেজি জব্বারের জন্য, 4 কেজি। বোঝা গেছে? এবার গ্রাফটাতে আসো, গ্রাফটা এবার ভালো করে বোঝাই। দেখো এই যে এইটা ধরে নাও, এই যে পুরো বক্সটা না, এটা যাই হোক, পুরো বক্সটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12 কেজি খাদ্য ধরে নাও। যদিও তোমাদের এখানে কেজি হিসাবে দেওয়া নাই, আমি বোঝানোর জন্য বলছি। ধরে নাও এই পুরো বক্সটা 12 কেজি খাদ্যকে নির্দেশ করছে। তাহলে এখন বলো তো, 12 কেজি খাদ্যের মধ্যে 3 ভাগ হচ্ছে না? রহিম 1 ভাগ পাচ্ছে, করিম 1 ভাগ পাচ্ছে, জব্বার 1 ভাগ পাচ্ছে, 4 কেজি 4 কেজি করে। জি আচ্ছা, এই কারণে আমি মূলত 3টা ভাগে ভাগ করেছি। 3টা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, এই ধরো 3টা সমান ভাগে ভাগ করো, এখানে আমি হাত দিয়ে আঁকাচ্ছি তো সমান ভাগে ভাগ হচ্ছে না। এইটা ধরো রহিমের খাদ্য। রহিমের কয় দিনের খাদ্য এটা? 4 দিনের খাদ্য কিন্তু, তাই না? এই 4 কেজি খাবারটা কয় দিনের খাদ্য? 4 দিনের না? একইভাবে করিমেরও এটা 4 দিনের খাদ্য না? করিমের 4 দিনের খাদ্য। একইভাবে জব্বারেরও 4 দিনের খাদ্য। এই পর্যন্ত তো ক্লিয়ার যে আমি কেন 3 ভাগে ভাগ করলাম? সবাই বুঝেছো? নাজিহা, নওরিন, ফারজানা, ইন্দ্রনীল, জি সবাই স্যার। বুঝেছো কি? জি স্যার। এখন তুমি বলো তো, তোমরা চিন্তা করে বলবা, এই রহিম যে 4 দিনে খাবারটা খাচ্ছে, সে তাহলে একদিনে কতটা খাবার খাচ্ছে? 4 দিনে 4 কেজি খাচ্ছে, একদিনে কত কেজি খাচ্ছে রহিম? জি স্যার, আবার বললে ভালো ছিল। হ্যাঁ, রহিম হচ্ছে 4 দিনে 4 কেজি খাবার খাচ্ছে, তাহলে একদিনে কত কেজি খাচ্ছে? 1 কেজি 4 দিনে হ্যাঁ, 4 কেজি 1 কেজি আমি হচ্ছে। মূলত একদিনের হিসাব বের করার জন্য 4 ভাগে ভাগ করছি। দেখো 4 ভাগে যদি ভাগ করি, একটু বাঁকা হয়ে গেল। ধরো এটা রহিমের হিসাব, এইটুকু আমি রহিমের হিসাব। রহিম রহিম প্রথম দিনে কত কেজি খাচ্ছে বলো? প্রথম দিনে কয় কেজি খাই? নওরিন বলো। নওরিন, রহিম প্রথম দিনে কয় কেজি খাই? নওরিন নাই নাকি? নওরিন, জি স্যার। হ্যাঁ, করিম একদিনে কত কেজি খাদ্য খাচ্ছিল? এটা আমি যদি লিখি তাহলে 1 কেজি লিখবো না এখানে? জি স্যার। একইভাবে দ্বিতীয় দিনেও সে 1 কেজি খাচ্ছে, কারণ সে 4 দিনে 4 কেজি শেষ করছিল, তাই না? জি জি এইভাবে বাকি করে 3 দিনেও 1 কেজি খাচ্ছিল, 4 দিনেও 1 কেজি। এই জন্য আমি 4 ভাগে ভাগ করেছি মূলত, যে একদিনে রহিম, করিম বা জব্বার যেই হোক প্রত্যেকে তো 1 কেজি করেই খাচ্ছে। আমি কারণ এটা অঙ্কের কন্ডিশনই এটা, বা শর্ত এটা, যে আমাকে ধরে নিতে হবে যে প্রতিটা ছাত্র প্রতিদিনে সমান পরিমাণ খাদ্য খায়। এটা না ধরলে হবে না, এটা অঙ্ক শর্তই। প্রশ্ন বলা থাকুক আর না থাকুক, এটা আমাকে ধরে নিতে হবে। যেমন কলার অঙ্ক যেমন করলাম, যে হচ্ছে একটা কলার হালি হচ্ছে 32 টাকা, সেখানে আমরা ধরে নিয়েছি যে প্রতিটা কলার দামই সমান, হচ্ছে 8 টাকা করে। এরকম গতদিন ধরে নিয়েছিলাম না? তেমনি এই অঙ্কগুলোর ক্ষেত্রে কন্ডিশনটাই থাকে যে প্রতিটা ছাত্র একদিনে সেম পরিমাণ খাদ্য খাবে। একইভাবে জব্বারের জন্য লিখতে পারবে না এটা, এই করিমের জন্য লিখতে পারবে না এটা? তোমরা সবাই লিখতে পারবা? রেসপন্স করো, লিখতে পারবা কি সবাই? জি স্যার। আচ্ছা, তোমার বাকিরা বুঝেছো কি অঙ্কটা? ফারজানা, নাজিহা, নওরিন, বুঝেছো? রেসপন্স করো। ফারজানা, বুঝেছো? নাজিহা, হট করে রেসপন্স করে না কেন? আচ্ছা, ফারজানা, নাজিহা বুঝেছো? জি স্যার। নওরিন, অঙ্কটা কি বোঝা গেছে কি? সমস্যা আছে কোথাও? হ্যাঁ স্যার। জি আচ্ছা, তাহলে এবার অঙ্কটা দেখো। আচ্ছা, এটা তো রং করার অঙ্কটা, এটা গতদিন বুঝিয়েছি, এটা না বোঝার কিছু নাই। জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন দেখো এই অঙ্কটা দেখো।
এই যে এই অঙ্কটা দেখো, একটি ছাত্রাবাসে কতজন ছাত্র আছে? মোট 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে। অর্থাৎ 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? আমার এটা জানতে চেয়েছে। এখন প্রথমে আমি অঙ্কটা নর্মাল ঐকিক নিয়মে করব। আমাকে বলো কে কে আছো দেখি। আচ্ছা নওরিন বলো তো, আমি প্রথম লাইনটা কি লিখবো? এই যে এই অঙ্কটার আমি এটা শুধু ঐকিক নিয়মে দেখাবো, তারপরে হচ্ছে পরে আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি। এই যে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, তাহলে ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? এই অঙ্কটার আমি ঐকিক নিয়মে করতে চাইলে প্রথমে কি লিখবো বলো? নওরিন বলো। নওরিন বলো কি লিখবো? বলতে পারতেছি না। কি বললা? নওরিন কি বললা বলো? বলতে পারছো না কেন? অঙ্কটা ভালো করে পড়ো তো। যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? অঙ্কটা কি বোঝা গেছে? নওরিন, নাজিহা, রেসপন্স করো না কেন তোমরা? বলো বোঝা গেছে কি? অঙ্কটা কি জানতে চেয়েছে সেটা বোঝা গেছে? এই যে এই অঙ্কটা যে বলেছে, এই যে অঙ্কটা দেখো ভালো করে। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? অঙ্কটা কি বোঝা গেছে? কি জানতে চেয়েছে অঙ্কতে? 20 জন ছাত্র কতদিন চলবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমি কি করব সেটা বলো আমাকে। যে আমি ঐকিক নিয়মে করতে চাইলে আমি কি করব? কি লিখবো? প্রথম লাইনটা কি লিখবো বলো তো? ফারজানা বলতে পারবা? জি স্যার। ফারজানা সেটা এই যে এই অঙ্কটা বই বের করো তোমরা আমার সঙ্গে সঙ্গে। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? এই অঙ্কটা বুঝতে পেরেছো কি ফারজানা? কি জানতে চেয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে আমাকে বলো তো, আমি যদি ঐকিক নিয়মে করতে চাই, ছবির মাধ্যমে আমি সমাধান পরে দেখাচ্ছি, আগে ঐকিক নিয়মের মাধ্যমে বলো। আমি প্রথম লাইনটা কি লিখবো? 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে 4 দিনের। 20 জন হ্যাঁ 50 জন। ছাত্রের জন্য আচ্ছা খাদ্য মজুদ আছে। আগে লিখে নি। 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 4 দিনের। আচ্ছা তারপরের লাইনে তুমি বললা 20 জনের। আচ্ছা আমি কি 20 জনের হিসাব এখান থেকে করতে পারবো সহজে, নাকি আগে আমাকে অন্য কিছু একটা করতে হবে? কি প্রথমে করতে হবে বলো তো? বের করতে হবে, তারপরে একজন থেকে 20 জনের মান বের করতে হবে। বুঝলাম না। প্রথমে একজনের বের করতে হবে না আগে? তাছাড়া তো আমি 20 জনের হিসাব করতে পারবো না। 50 জন থেকে তো আমি সোজাসুজি 20 জনের হিসাব করতে পারবো না, তাই না? বোঝা গেছে ফারজানা? জি স্যার। আমরা আচ্ছা তোমাকে আমি একটা উদাহরণ বলি। গতদিন যে অঙ্কটা করলাম, যখন আমি বললাম এক হালি আচ্ছা এক হালি না লেখা এটা কি? আচ্ছা 4টি ডিমের দাম, আমি যখন এই গতদিন এই অঙ্কটা দেখালাম 4টি ডিমের দাম, বা শর্টকাটে লিখলাম 4টি ডিমের দাম 32 টাকা হলে 8টি ডিমের দাম কত? যখন আমি কোশ্চেনটা করলাম তখন আমাকে যে 8টা ডিমের দাম বের করতে হলে প্রথমে আমাকে জানতে হবে না যে একটা ডিমের দাম কত হচ্ছে? জি স্যার। তাই কি জানতে হবে না? তাছাড়া তো আমি এই 4টা ডিম থেকে সোজাসুজি আমি 8টা ডিমের দাম বের করে ফেলতে পারবো না, তাই না? জি স্যার। আমাকে আগে 4টা ডিম থেকে আগে বের করতে হবে যে একটা ডিমের দাম কত। যদি আমি একটা ডিমের দাম জেনে যাই তাহলে তো আমি তার সঙ্গে 8 গুণ করে দিলে আমি হচ্ছে 8টা ডিমের দাম পেয়ে যাবো, তাই না? বাকিরা সবাই বুঝেছো কি এটা? তাহলে আমি যখন এই ঐকিক নিয়ম কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, যে এই যে এখানে 50 জন ছাত্র আছে, সেখান থেকে আমি সোজাসুজি কিন্তু 20 জন ছাত্রের খাদ্য বের করতে পারবো না। তাহলে আমাকে আগে কিসে যেতে হবে? একজন ছাত্রতে। তাহলে এবার আমাকে বলো তো নাজিহা বলো,
যে তাহলে একজন ছাত্রের কতদিনের খাদ্য মজুদ আছে? এখানে কি হবে, ভাগ হবে না গুণ হবে, কি হবে বলো? নাজিহা, গুণ। স্যার আমি বলি। জি স্যার। কে কে বলছো এটা? কে বলছো? নওরিন? নওরিন বলছো? জি স্যার। হ্যাঁ, বলো কি হবে এখানে? গুণ হবে। কেন গুণ হবে? কেন গুণ হবে সেটা বোঝাও আমাকে। 50 জনের ছাত্রের খাদ্য মজুরি 4 দিন, তাই একজনের খাদ্য মজুরি এটা গুণ হবে, কারণ এটা বেশি তো তাই। হ্যাঁ, মানে 50 জন ছাত্র 4 দিনে যা খেতে পারবে, একজন ছাত্রকে যদি ওই সম পরিমাণ খাবার দেওয়া হয়, সে তো অনেক দিনে খাবে না খাবারটা, এই কারণে তখন গুণ হচ্ছে। তাহলে আমি কি লিখবো? 50 গুণ 4 মানে 200 200 দিন। দিন। মানে এই সমপরিমাণ খাবারটা, এই 50 জন ছাত্র 4 দিনে যে পরিমাণ খাবার খায়, ওই সমপরিমাণ খাবার যদি একজনকে দেওয়া হয়, তাহলে সে 200 দিন ধরে সে খাবারটা খেতে পারে। এইবার কোশ্চিনে বলা ছিল তাহলে 20 জন কতদিনে খেতে পারবে। আচ্ছা, 20 জন। এবার আমাকে বলো, নওরিন বললা না, নাজিহা বলো তো এবার কি হবে? ভাগ হবে না গুণ হবে? নাজিহা, শোনা যায়? জি হ্যালো স্যার। নাজিহা, আছে কি? হ্যাঁ, তুমি আমাকে বলো তো এবার কি হবে? 20 জন ছাত্রের যদি আমি খাদ্য কয় দিনের মজুদ আছে এটা বের করতে যাই, তাহলে এটা কি হবে? বলো তাড়াতাড়ি বলো, একটু সময় নাই, পরের টপিক তোমাদেরকে আমি আগাতেই পাচ্ছি না, তাড়াতাড়ি বলো একটু। নাজিহা তাড়াতাড়ি বলো। ভাগ। ভাগ হবে? কেন ভাগ হবে? কেন ভাগ হবে? 20 জন নাজিহা বলো। ছাত্রের খেয়েছে। হ্যাঁ, 20 জন, একজনের যে খাবারটা 200 দিনে খাবে, 20 জনকে ওই খাবার দিলে তো তারা তাড়াতাড়ি খেয়ে ফেলবে না খাবারটা, কারণ এখানে মানুষ সংখ্যা বেশি, তাই না? তার মানে যদি আমি লিখি 200 ভাগ 20, তার মানে এই 20 জনে এই সমপরিমাণ খাবারটা 10 দিনে শেষ করবে। বুঝেছো সবাই? স্যার এটা বুঝতে পারি না। কে বললো এটা? ফারজানা? নওরিন। আচ্ছা, নওরিন। আচ্ছা, তুমি এই লাইন পর্যন্ত বুঝেছো কি? জি স্যার। আচ্ছা, এবার তুমি চিন্তা করো জিনিসটা, যে 50 জন ছাত্র 4 দিনে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খায়। হ্যাঁ, এখন 50 জন যতটা খাবার খাবে 4 দিনে, একজনকে যদি দেওয়া হয়, সে তো ওই খাবারটা তার জন্য অনেক অত্যাধিক খাবার হয়ে যাবে না? সে তো নিশ্চিত একদিনে শেষ করবে না, বা 4 দিনেও শেষ করবে না, কারণ 50 জন ছাত্রের খাবার ছিল সেখানে, তাই না? আর সে তো জি। একজন, তাহলে তার খাবারের পরিমাণটা অনেক বেড়ে যাবে, তার খেতে অনেক দিন সময় লাগবে, যে কারণে আমরা গুণ করেছি, যে 200 দিন বের হয়েছে। এই পর্যন্ত তো বুঝেছো আশা করতে পারি, তাই না? যে 200 দিন কিভাবে বের হলো। ফারজানা, নওরিন, হ্যাঁ নওরিন, তো নওরিন বুঝেছো এই 200 জি দিন স্যার। পর্যন্ত বুঝেছো? আচ্ছা, এবার চিন্তা করো, একজন যে খাবারটা 200 দিন খাবে, ধরো কি বলা যায়, উম তোমার বাড়িতে ধরো হচ্ছে, নওরিন তুমি চিন্তা করো, ধরো তোমার বাড়িতে ভাত রান্না করেছে। হ্যাঁ, তোমার বাড়িতে ভাত রান্না করলে তুমি ধরো একাই সেই ভাতটা খাচ্ছ, তুমি একা ভাতটা খেলে মানে যতক্ষণ বা যত দিন সময় লাগবে, তোমার বাড়ির সবাই মিলে যদি ভাতটা খায়, কম সময় লাগবে না বেশি সময় লাগবে? তুমি একা খেলে যতদিন লাগাতা শেষ করতে ভাতটা, এখন বাড়ির সবাই মিলে যদি খাবারটা খাওয়া শুরু করে, তাহলে কি বেশি সময় লাগবে না কম সময় লাগবে, সেটা চিন্তা করে বলো। কম সময় লাগবে। কম সময় লাগবে। কম সময়। আচ্ছা, একজন যদি তাহলে 200 দিনের খাবার থাকে একজনের, ওই খাবারটা যদি বেশি জনে খাই, এখন দেখো নিচে দেখো 20 জন কিন্তু হচ্ছে, তাহলে 20 জন হয়ে গেল, লোক সংখ্যা কি বাড়লো না কমলো? তোমার ফ্যামিলি মেম্বার যখন তোমার সঙ্গে খাবারে ভাগ বসালো, তাহলে তার খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? জি। এখন এই তাহলে 20 জন যদি হয়ে যায়, একজন থেকে, একজনের যতদিনে শেষ করছিল 20 জন হয়ে যায় যদি, খাবারটা কি দ্রুত শেষ হবে না দেরিতে শেষ হবে আরো, সেটা আমাকে বলো। দ্রুত চিন্তা শেষ করো, হবে। বুঝে বলছো না না বুঝে? বুঝে বললা কি?
নওরিন? স্যার জি স্যার। আচ্ছা, সমস্যা আছে এটা তার? 10 দিন কিভাবে হয়? সবার গুণ কি করা ক্লিয়ার? পদ্ধতি। গুণ করবো জি কেন? স্যার। আমরা যখন খাবারটার পরিমাণ কমে যাবে, যে দিনের পরিমাণ কমে যাবে, যে একজন যদি একটা খাদ্য 200 দিন খায়, 20 জন সে খাদ্যটা খেলে অবশ্যই দিনের পরিমাণ কমে আসবে না? কম দিনে খাবারটা শেষ করে দিবে না? জি তার দিনের পরিমাণ কমে আসছে, কমে আসলে আমি কি বলেছি, ভাগ হবে। বেড়ে গেলে গুণ হবে, সবসময় মনে রাখবে ঐকিক নিয়মে। কোনো কিছু যদি আমি চিন্তা করে দেখি যে বেড়ে যাচ্ছে জিনিসটা, যেমন একজন যখন খাবারটা খাচ্ছে তখন বেশি দিনে খাবে, তখন গুণ করছি। যখন 20 জন খাচ্ছে খাবারটা, তখন একজনে যতদিনে খাবে তার চেয়ে তো অবশ্যই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অর্থাৎ দিনের পরিমাণ কমে যাচ্ছে না, তাহলে ভাগ হচ্ছে। এই পর্যন্ত কি বোঝা গেছে? ইন্দ্রনীল, বুঝেছো? ইন্দ্রনীল, বাচ্চাদের অঙ্ক। আচ্ছা, বাকিরা বুঝেছো কি? না বুঝলে বলো। বুঝেছো বাকিরা? ওরা বুঝছে না যে হাসবো না একটু। বাকিরা বুঝেছো কি? একটু রেসপন্স জি স্যার। করো। ফারজানা বুঝেছো? নাজিহা, নওরিন বুঝেছো? জি স্যার। নওরিন, আচ্ছা, জি স্যার। সমস্যা নাই তো, তাহলে পরে যাব। আচ্ছা, তোমরা হচ্ছে আগামী দিন থেকে একটা কাজ করবা তো, ক্লাস করতে আসার আগে দিয়ে বইটা একটু পড়ে আসবা, নিজে বুঝার চেষ্টা করে আসবা, ঠিক আছে? তাহলে একটু আমার সময় হয়তো কম লাগবে। সামনের দিন থেকে কি করবা, যে আমি ধরো কথার কথা 10-15 পেজ এক্সট্রা পড়ে আসবা, তুমি বুঝার চেষ্টা করবা, যতটুকু বুঝতে পারলা পারলা, না হলে বইটা দেখে আসবা, শুধু চেষ্টা করবা বুঝার। যদি বুঝতে পারলা পারলা, না হলে তো আমি পড়িয়েই দিব, তাহলে সময়টা কম লাগবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইবার অঙ্কটাতে আসো। এবার আমরা 220 দিন কিভাবে হলো এটা তো বোঝা গেল, 10 দিন কিভাবে হলো এটা তো বোঝা গেল, তাই না? বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, আজকে দেখো, এবার দেখো এই ছকটা যদি আঁকাই, ছকটা আঁকাই, আজকে শেষ করি। আমি যদি এবার বলি এই অঙ্কটাই আমি ছকের মাধ্যমে সমাধান করব, তাহলে প্রথম কাজ কি, আমার একটা বক্স আঁকিয়ে নেওয়া, তাই না? ধরো এই আমি একটা, এটা একটু যেহেতু বড় ডাটা, আমি বক্স একটু বড় করে আঁকাই, এইভাবে একটা বক্স আঁকিয়ে নিব, ঠিক আছে? প্রথম কথা, এই বক্সটা আঁকানোর অর্থটা কি? এই বক্সটা দ্বারা বোঝাচ্ছে না যে মোট কত খাদ্য আছে, কি পরিমাণ খাদ্য আছে, তাই না? নাজিহা, এটা কি বুঝেছো? গত অঙ্কতে কি দেখলাম, গত যে রহিম করিমদের বুঝালাম, তখন কি বললাম, মোট খাদ্য, এই পুরো বক্সটা দ্বারা মোট খাদ্য বুঝাই না? রহিম করিম জব্বারের 4 দিনের যে খাদ্য ছিল সেটা বুঝাই না? জি স্যার। রেসপন্স করো না যে তোমরা। নাজিহা, নওরিন, বুঝেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই বক্সটা দ্বারাও 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য বোঝায় না? যে 50 জন ছাত্র 4 দিন, 50 জন, 50 জন ছাত্র 4 দিনে কতটুকু খাবার খায় সেটা বোঝাচ্ছে না এই বক্সটা দ্বারা, তাই না? রেসপন্স করো। জি স্যার। এখন দেখো, এবার তার মানে আমাকে তো এখানে এখন 50 জন ছাত্র এই খাবারটাকে সমান ভাগে খাচ্ছে, তাই না? তার মানে ওই 50টা ভাগে ভাগ করে নিব না বক্সটাকে? যেমন গতবার রহিম করিম জব্বার যখন ছিল, 3 জন ছিল, 3 জন ছাত্র ছিল, তখন আমি 3 ভাগে ভাগ করেছিলাম। এবার কয়জন আছে? 50 জন। কয় ভাগে ভাগ করব? ছাত্র কয়জন? 50 জন। কত ভাগে ভাগ করব বলো? রেসপন্স করো। নওরিন, কয় ভাগে ভাগ করব এবার? জি স্যার, আবার বলুন।
আচ্ছা, এই যে তুমি ক্লাসে মনোযোগ দিচ্ছ না। আচ্ছা দেখো, একটা জিনিস দেখো, গতবারের, এক সেকেন্ড একটু দাঁড়াও একটু। হ্যাঁ, যেটা বলছিলাম 50 জন। আচ্ছা, এই ঘরটাতে আমি ছাত্রর জন্য কয়টা ভাগ করব বলো? 5টা। ছাত্রর জন্য আমি কয়টা ভাগ? 5টা কেন? চিন্তা করে বলো তো, 5টা কেন? 5টা তুমি কি হিসাবে বললা? ছাত্র কয়জন এখানে? ছাত্র কয়জন? 4টা করবেন। 4টা কেন করব? ছাত্র কয়জন? এই যে ছাত্র কয়জন? ছাত্র কয়জন? 4জন। 4জন ছাত্র কিভাবে? এই যে প্রশ্নটা পড়ো, একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের, তাহলে 4জন বলছো যে? আচ্ছা যাই হোক, 50টা ভাগে ভাগ করব, তাই না? তার মানে আমি এইভাবে এই 50টা ভাগে ভাগ করবো, কিন্তু এখন দেখো 50টা ভাগ করা কি অনেক কষ্টসাধ্য না? বা তোমার খাতাতে তো আটবে না সহজে। তাই আমরা করি কি জানো, যখন কোনো কিছু বেশি বড় হয়ে যাবে আমরা করব কি, কয়েকটা ভাগ করব। ধরো এই একটা ভাগ করলাম, এটা প্রথম ছাত্রের জন্য করলাম, এটা দ্বিতীয় ছাত্রের জন্য, তৃতীয় ছাত্রের জন্য, চতুর্থ ছাত্রের জন্য, পঞ্চম ছাত্রের জন্য, দিয়ে এবার একটা কাজ করব এইভাবে। দেখো, এটা আমার শুধু পঞ্চম ছাত্রের জন্য 5টা ভাগ করা আছে, কিন্তু আমার ছাত্র কয়জন? 50 জন না? এটা অনেক বড় হয়ে যাবে না জিনিসটা? এত বড় করতে গেলে তো সময় পাবা না। তার জন্য কি করেছে জানো, দাঁড়াও দেখি। আচ্ছা হ্যাঁ, এর জন্য এরা কি করেছে জানো, যে ডট ডট দিয়ে, ধরো আমি লিখি, আগে লিখে বুঝবা। দেখো, এই ভাগটা আমি প্রথম ছাত্রের জন্য করেছিলাম, এই ভাগটা দ্বিতীয় ছাত্রের জন্য, গত অঙ্কের কথা চিন্তা করার মিলাও, এই ভাগটা তৃতীয় ছাত্রের জন্য, এই ভাগটা চতুর্থ, এইটা যদি আমি পঞ্চম ছাত্রের জন্য করি, হ্যাঁ, কিন্তু আমার ছাত্র তো 50 জন, তাহলে আমি এখন কি করবো? আমি 50 জন তো আমি আঁকাতে পাচ্ছি না, এখন আসলে এখানে ডট ডট দেওয়া হয়, ঠিক আছে? এরকম ভাবে ডট ডট দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে, আচ্ছা লাস্টে আগে লিখে নি, ধরো 49, 49 এখানে লিখছি, এক সেকেন্ড। এটা 49 নাম্বার ছাত্র, ঠিক আছে? এটা 50 নাম্বার তম, এত 50তম, ঠিক আছে? এখন দেখো, আমি নিচের দুইটা 49তম আর 50তম লিখে দিলাম, তাহলে মধ্যের গুলা গেল কই? এই যে 6 নাম্বার, তারপর 7 নাম্বার ছাত্র যারা, তারপর কথার কথা এইভাবে 6, 7, 8, 9, 10, 11, 12, এভাবে চলতে চলতে 40, 41 এই ছাত্রগুলা গেল কই? তাই না? এটা প্রশ্ন আসছে না একটা, যে এখানে তো আমার 50 জন ছাত্র আছে, তার মানে আমার 50টা ঘর আঁকানো উচিত ছিল 50 জন ছাত্রের জন্য, কিন্তু 50টা ঘর আঁকানো আসলে কষ্টসাধ্য বা অনেক বড় একটা প্রসেস। তো আমরা ওইটা না করে আমরা ছোটখাটো একটা কাজ করি, যে আমরা প্রথমে ধরো প্রথম 5টা ছাত্র আঁকিয়ে নিলাম, শেষের দিক থেকে 50 নাম্বার আর 49 নাম্বার ছাত্র আঁকালাম, মধ্যে যেগুলো ছাত্র আছে সেগুলো আমরা ডট ডট দ্বারা বুঝিয়ে দিই। ডট ডট মানে এই মধ্যে যত ছাত্র আছে 6 নাম্বার থেকে 48 পর্যন্ত সকল ছাত্রকে বোঝানো হচ্ছে এই ডট ডট দ্বারা। বুঝতে পেরেছো কি এই কথাটা? বুঝেছো? এটা আসলে জি। আঁকানো তো অনেক কষ্টকর, 50টা ঘর করা তো অনেক সময় সাপেক্ষ জিনিস না? জি। আচ্ছা, এইবার যদি বলি, আচ্ছা এবার আমি উপর থেকে নিচে কয় ভাগে ভাগ করবো আমাকে এবার কে বলবা? দাঁড়াও এক সেকেন্ড, ঠিক আছে। নলিন বলো তো, উপর থেকে নিচ পর্যন্ত আমি কয় ভাগে ভাগ করব? উপর থেকে চিন্তা করে বলবা, সঠিক অ্যান্সার দিবা, চিন্তা করো। আমি তো এটা ছাত্রর ঘর আঁকালাম, এবার উপর থেকে নিচে কিসের জন্য? গতবারের অঙ্কের কথা চিন্তা করো, রহিম করিম জব্বারের একই অঙ্ক, একই সিস্টেম, খালি এখানে পরিমাণটা একটু বেশি দেওয়া। চিন্তা করো তো, কয়টা ঘর আঁকাবো? পারবা না? পারবে না? কয়টা ঘর আঁকাবো?
বলো। স্যার 200টা। 200টা কেন? আমি উপর থেকে গত অঙ্কর কথা একটু চিন্তা করো তো, গত অঙ্কতে কি করেছিলাম? 200টা কেন? আমি কি দিনের জন্য ঘর করেছিলাম কোনো জায়গাতে? যে একদিনে প্রতিটা ছাত্র একদিনে কতটুকু খাবার খাচ্ছে এর জন্যই কোনো ঘর করেছিলাম? দিনের জন্যই কিছু দাগ টেনেছিলাম? টানিনি গত অঙ্কতে। 50। ইন্দ্রনীল বলো তো কয়টা দাগ টানবো এবার? জি স্যার। ইন্দ্রনীল, এবার আমি কয়টা দাগ টানবো বলো? 4টা। 4টা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি স্যার বুঝতে অসুবিধা হচ্ছে? নাই, বলো। হ্যাঁ, আজকে আর আপনার নামাজ পড়ার দরকার নাই। না সমস্যা না, আছে দাঁড়াও দেখাই না, এই অঙ্কটা আজকে শেষ করবো, নাহলে হচ্ছে না। আমি ঐকিক নিয়ম থেকে বের হতে পারছি না। এরপরে শতকরা আছে, তারপর আবার অনুপাত আছে, সামনে আবার ঈদের ছুটি। দেখো, ভালো করে দেখো, আমি গত অঙ্কতে যখন করেছিলাম রহিম করিম জব্বারের জন্য আমি 3টা ঘর টেনেছিলাম না? এখানে আমি ছাত্রের জন্য কি করলাম? 50টা ঘর তো আঁকানো সম্ভব না। এই জন্য এটা বইয়ে কি করেছে যে 50টা ঘর না আঁকে এই যে দাঁড়াও, স্যার হচ্ছে একটু উত্তরটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে। এখানে 50 জন ছাত্র আছে। আমি একটু যদি জুম আউট করি, একটু ছোট করি, তাহলে দেখো, এইবার দেখো ভালো করে। এখানে 50 জন ছাত্র আছে, তাই না? প্রথম ছাত্রের জন্য এই যে এই ঘরটার দাগ টেনেছি, দ্বিতীয় ছাত্রের জন্য এটা, তৃতীয় ছাত্রের জন্য এটা, এইভাবে চতুর্থ ছাত্রের জন্য টেনেছি। কিন্তু আমি বললাম যে এতগুলো আসলে 50 জন ছাত্রের জন্য 50টা ঘর করা তো কষ্টসাধ্য। তার জন্য আমরা কি এই নিচ থেকে আবার ধরো কয়েকটা ঘর দিয়ে দিই, যেমন 50, 49, 48। আর মধ্যের এই যে 5 থেকে যে 47 পর্যন্ত ছাত্রগুলো আছে, এরাও তো আছে আসলে। তো এগুলা বোঝানোর জন্য আমরা কি করি, এই যে ডট ডট দিয়ে দিই, এই যে ডট ডট চিহ্ন দেখা যাচ্ছে। এই পর্যন্ত তো বুঝেছো। এখন এই ছাত্রগুলা ধরে যে প্রথম ছাত্র তো এই গোটা খাবারটা 4 দিনে শেষ করছে, তাই না? এই যে এই ঘরটা দ্বারা কি বোঝাচ্ছে? এই ঘরটা দ্বারা কি বোঝায়? যে প্রথম ছাত্র কতটুকু খাবার খাচ্ছে 4 দিনে, তাই না? চিন্তা করে দেখো ভালো করে, তাই কি না? নওরিন, নাজিহা, তারপর হচ্ছে ফারজানা, বুঝেছো কি এই কথাটা? জি স্যার। আচ্ছা, এখন এই প্রথম ছাত্রের যদি 4 দিনের খাবার এই গোটাটুকু হয়, তাহলে সে একদিনে কতটুকু খাচ্ছে? তার তো 4 দিনে এই মোট খাওয়াটুকু। তাহলে একদিনে প্রত্যেক দিন হিসাব করার জন্য আমি এটা 4 ভাগে ভাগ করবো না? গত অঙ্কতে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম না রহিম করিম জব্বারের ক্ষেত্রে? করেছিলাম না? জি স্যার। আচ্ছা, তোমরা কি এই খাতা থেকে আমি যেগুলো পড়াচ্ছি ওগুলো নোট করছো? খাতায় তুলছো? আমি যেগুলো লিখছি সেগুলো তুলছো কি খাতা? জি স্যার। তুলছো না কেন? এই কারণে তুমি ভুলে যাচ্ছ। আমি গত অঙ্কতে কিন্তু 3 ভাগে ভাগ, সবাই খাতাতে আমি যা যা লিখবো বা পড়াবো সবগুলো তুলবা, যাতে মনে থাকে যে আমি কি পড়িয়েছিলাম বা কি করাচ্ছি। ঠিক আছে? নেই। সবাই করবা এটা। নেই। ভালো করে যদি ক্লাসটা আবার একটু দেখো, যে আমি দেখিয়েছিলাম যে এটা তো প্রথম ছাত্রের 4 দিনের মোট খাওয়ার, তাহলে সে একদিনে কত খাচ্ছে এটার জন্য আমি 4 ভাগে ভাগ করে নিব না? এই যে প্রথম দিনের খাবার এটা তার, দ্বিতীয় দিনেও সে এইটুকু খাবার খাচ্ছে, তৃতীয় দিনে এইটুকু, 4 দিনে এইটুকু, আর 4 দিনে সে মোট এইটুকু খাবার খাচ্ছে। বোঝা গেছে? আমার মনে তো হচ্ছে না বুঝেছো তোমরা। আমি বাদে। তুমি বুঝেছো সেটা আমিও বুঝতে পারছি। আচ্ছা, অঙ্কটা এভাবে হবে না। তোমরা তোমাদের কাজ আগে শোনো, বই ভালো করে পড়বা। ওই বই গেল কই? বইটা একদম প্রথম থেকে, এই যে একদম ফার্স্ট থেকে ওয়াল রং করার অঙ্ক সবকিছু আগে রিডিং করবা, ঠিক আছে?
একদম প্রথম পেজ থেকে সবকিছু ভালো মতো রিডিং করবা। সামনের দিন এই অঙ্কটা আমি তাড়াতাড়ি পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, আর একবার দেখানোর চেষ্টা করব। আজকে আমরা শতকরাতে যাই, তাছাড়া হবে না। আচ্ছা, আর একটু পড়িয়ে দিই, কারণ তাছাড়া পড়া আগানো যাচ্ছে না। সমস্যা আছে কি কারো? আমি আর নো স্যার। আচ্ছা, ওই অঙ্কটা তোমরা আগে দেখবা ভালো করে বাড়িতে। আজকে আমরা পড়বো শতকরা। এটা একটা নতুন টপিক। ঐকিক নিয়মের পরে যে টপিকটা আছে শতকরা। শতকরা কি কেউ আগে শুনেছো, শতকরা এই শব্দটা? জি স্যার। আচ্ছা, বাকিরা শতকরা শুনেছো? জি স্যার। আচ্ছা, শতকরা জিনিসটা কি ফারজানা বলো তো আমাকে একটু। স্যার, দশমিক ভগ্নাংশ করে যেটা করা হয়। তারপর এটা তো হলো না। আচ্ছা, হ্যাঁ হবে, একদিক দিয়ে হবে, কিন্তু আরো ভালো কিছু, আরো ভালো কোন একটা সংখ্যা। হ্যাঁ, কে বলছিলে 1/, কি? মিস স্যার, যেমন হচ্ছে হ্যাঁ বলো। 1.5 এরকম। 1.5। আচ্ছা, আমি পড়াই। আচ্ছা, ইন্দ্রনীল বলো তো শতকরা জিনিসটা কি? জি স্যার। শতকরা জিনিসটা কি বলো। শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর 100, লব 1, মানে 100 লব ভাগের 1। এক? লব সবসময় এক হবে না, হর সবসময় এক হবে, এই 100 হবে। আচ্ছা, শতকরাকে বলা হয় ইংরেজিতে পার্সেন্টেজ। এখন এই ইংরেজি নামটা বলার একটা কারণ আছে, পার্সেন্টেজ। এই পার মানে PER, এই যে পার দেখতে পাচ্ছ না, PER, এই পার মানে হচ্ছে প্রতি। এক হবে বাংলাতে না, যদি এটা তো বলি পার, ওই যে ধরো আচ্ছা এক কেন হবে না, তোমার কথা যে এক কেন হবে না, হর তো সবসময় 100 হবে, ঠিক আছে। আমি যদি বলি 5%, এখানে আমাকে ইন্টারনেট বলো তো লব কত হবে? হর তো 100 হলো, লব কত? 100 উপরে 5। এইটা ঠিক 5। আছে, কিন্তু আমি যে পার্সেন্টে প্রকাশ করতেছি এটাতে এমন পার্সেন্টেজে যখন, হ্যাঁ, এটা লেখা যায় 5% সমান, আবার এটা লেখা যায় 5 × 1/100। হ্যাঁ, একদিক দিয়ে এটাও ঠিক, এটাও লেখা যায়, এইটা এটাও লেখা যায়, বলতেছি। কিন্তু হ্যাঁ এটাও কিন্তু লেখা যায় 5% মানে। তো যাই হোক, আস্তে আস্তে আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বইয়ে আসলে এভাবে দেওয়া নাই এটা। লবটা আসলে চেঞ্জ হয়, আমরা সবসময় হরটা ফিক্স রাখবো, লবটা চেঞ্জ হয় আসলে, সত্যি বলতে প্রকৃতপক্ষে লব চেঞ্জ হয়। আচ্ছা, এখন দেখো, শতকরার ইংরেজি হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজকে যদি আমি ভাঙি, এখানে আছে একটা পার, একটা অংশ আছে দেখতে পাচ্ছ তো, এই যে পার, এই পার মানে হচ্ছে প্রতি, ঠিক আছে। আর সেন্ট, CENT, এই সেন্ট মানে হচ্ছে শতক। আচ্ছা, শতক মানে কি আমাকে একটু বলো তো, হচ্ছে নওরিন বলো তো শতক মানে কি? নওরিন, শতক মানে কি বলো? শতক মানে হচ্ছে পার্সেন্ট করে, সেন্ট মানে। না, শতক তুমি সেন্টেন্ট বুঝতে হবে না, তোমাকে পার্সেন্টেজ ওটা বুঝতে হবে না, তুমি আমাকে শুধু বলো শতক মানে কি। হ্যাঁ বলো। নওরিন, শতক মানে কি? নওরিন, শতক মানে কি? নওরিন নাই নাকি? নওরিন শতক মানে শুনতে পাচ্ছ? হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার হর 100। আমি হরের হিসাবে যাচ্ছি, তুমি আমাকে শুধু শতক মানে কি জিনিসটা বোঝাই সেটা বলো। আমি পার্সেন্টেজ বলি না, আমি শুধু শতক। হ্যাঁ বুঝতেছি না। আচ্ছা, ফারজানা, শতক মানে কি? জি স্যার। শতক মানে কি? শতক মানে মানে একক দশক শতক। হ্যাঁ 100 মানে এই যে ঘরের। 100, হ্যাঁ এইটা এতক্ষণে আসছে। আমরা আচ্ছা, বাকিরা যারা এই যে নওরিন আর হচ্ছে নাজিহা, আমরা কি একক দশক শতক করিনি? একক,
দশক, দশক তো এদিকে লেখে সাধারণত উল্টা দিক থেকে, আছে যাই হোক আমি এভাবে লিখলাম। দশক, শতক পড়েছো কি? এবার কি মনে পড়ে? শতক কিছু জিনিস কি মনে পড়ে? একক মানে কি? এক। স্যার দশক মানে কি? 10। হ্যাঁ বলো। স্যার আমি নামাজ পড়ে আসি। আচ্ছা আমি ছেড়ে দিব আর 3-4 মিনিট, কারণ আসলে পড়া আগাতে পারছি না তো, ওই কারণে একটু সময় নিচ্ছি। আর শতক মানে আচ্ছা একটু 2-3 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিব। আচ্ছা, স্থানীয় মান তো পড়েছো সবাই, এটুকু তো ধরতে পারি যে স্থানীয় মান সবাই পড়েছো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সেখানে এই যে এই শতক নামের কিছু পড়েছিলা, যে একক, দশক, শতক। একক মানে কি? 1। দশক মানে কি? 10। শতক মানে কি? 100। তাহলে শতক মানে কি? এখানেও কি? 100। বোঝা গেছে এ পর্যন্ত? বুঝেছো কি সবাই? জি আচ্ছা, এই পার্সেন্টেজ মানে হচ্ছে প্রতি 100-তে, প্রতি 100-র হিসাব। এইভাবে বলতে পারি, বাংলাটা আসলে ঠিক হলো না। প্রতি 100-তে কত এর হিসাব। প্রতি 100-তে কত এর হিসাব। এগুলো নোট করো, এগুলো সব খাতাতে তুলবা। এই যে পার মানে প্রতি, আর সেন্ট মানে শতক। প্রতি 100-তে কত এর হিসাব। এখন এই জিনিসটা কিছুই বুঝোনি, আমিও জানি যে পার্সেন্টেজ মানে কি, এটা বুঝোনি। আচ্ছা আমি আমি বাদে ভাই। ধরো, আচ্ছা ঠিক আছে, আমি এবার এটা মুছি। পার্সেন্টেজ বুঝলা, মানে এইটুকু তো, যতটুকু পড়িয়েছি ততটুকু তো বুঝলাম, তাই না? জি স্যার। এবার যদি আমি বইয়ের ভাষাতে বলি, শতকরা জিনিসটা হচ্ছে আসলে ভগ্নাংশ এক প্রকার। ভগ্নাংশ বা অনুপাত, অনুপাতও বলা যায়। ঠিক আছে, ভগ্নাংশ আর অনুপাত তো বোঝো। কারো কি সমস্যা আছে ভগ্নাংশ বা অনুপাত? 4। নাজিহা, নওরিন, ফারজানা, কারো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, নওরিন আমাকে একটা ভগ্নাংশের নাম বলো তো। একটা একটা ভগ্নাংশের উদাহরণ দাও, নাম তো না, একটা ভগ্নাংশের উদাহরণ দাও আমাকে নওরিন। নওরিন আমাকে একটা ভগ্নাংশের উদাহরণ দাও। নওরিন কি নাই নাকি, চলে গেছে? ভগ্নাংশের একটা ভগ্নাংশের উদাহরণ দাও। যেমন পারবে না। আচ্ছা ঠিক আছে, না পারতেই পারে। আর তুমি বলো, তুমি চেষ্টা করো, চেষ্টা করো। বলো নওরিন, বলো। সমস্যা নাই, ভুল হোক সমস্যা নাই। যেমন 10/11 এরকম। 10 ভাগের, 10 ভাগের কত বললা? 11। ঠিক আছে, খারাপ না। হ্যাঁ 10-11%। আচ্ছা, এইটা 11% হবে না, এটা 11%-এর বেশি হবে না। 11% হবে না, হ্যাঁ 11% হবে না এটা। এর নিচে তো 10 আছে, 100 নাই তো। 10 থাকলে, 100 থাকলে 11% বলতে হবে। যাই হোক, তো পার্সেন্টে বলবো আমি, সেটা আচ্ছা দাঁড়াও। আহ ভগ্নাংশ তো সবাই বুঝো তার মানে, তাই না? ভগ্নাংশ নিয়ে তাহলে আর কথা বলছি না। এখন ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লব আর হর। এটা আশা করি জানো। ধরো আমি দেখলাম 3/2 আমাকে ফারজানা বলো তো এটাকে কি বলা হয়? এই উপরে যে 2 লিখেছি, এটার একটা নাম আছে বিশেষ। ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটার একটা বিশেষ নাম আছে, কি নাম সেটা বলো। লব। লব। নাজিহা, নাজিহা, হ্যাঁ। নাজিহা, হ্যাঁ, ভগ্নাংশের নিচে যা থাকে তাকে কি বলা হয়? হর। হর। আচ্ছা, আজকে এইটুকুই পড়াবো। দেখো যে শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ বা অনুপাত। আচ্ছা অনুপাতটুকু পরে কালকে দেখাবো, নি অনুপাত নাও বুঝতে পারো, আপাতত ভগ্নাংশটুকুই বুঝে রাখো। ভগ্নাংশ যার হর 100, তার মানে কি একটা ভগ্নাংশ যার হর সবসময় 100 হবে। লবে কি আছে সেটা আমার মাথা ব্যথা না, লবে কি আছে সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তার মানে আমি কোন একটা শতকরা কখন বুঝবো? যখনই হচ্ছে হরে 100 থাকবে। বোঝা গেছে এই পর্যন্ত? ক্লিয়ার? জি স্যার। বাকিদের ক্লিয়ার কি?
হরে কি আছে সেটা নিয়ে আমি আজকে মাথা ঘামাবো না। আমি আজকে খালি মাথা ঘামাবো যে লবে কি আছে সেটা নিয়ে মাথা ঘামাবো না, হরে কি আছে সেটা নিয়ে চিন্তা করবি। ঠিক আছে, হরে কি থাকবে 100। এবার ধরো আমি বললাম কি জানি বলতে গেছিলাম, ভুলে গেলাম আমি নিজেই। যাই হোক, আমি তো নিজেই ভুলে গেলাম কি জানি একটা কথা বলতে গেছিলাম। আজকে আচ্ছা, আজকে যতটুকু পড়ালাম, সময় মেলা নিয়ে নিয়েছি, আজকে যতটুকু পড়ালাম বোঝা গেছে কি? জি স্যার।